মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইরানের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 আমেরিকার সেনা নিহতের পর কঠোর সামরিক জবাবের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমেরিকান সেনা হত্যার মূল্য দিতে হবে ইরানকে। এর মধ্যে ইউরোপে অবস্থানরত অতিরিক্ত F-16 ও F-35 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা জানিয়েছে পেন্টাগন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। টানা 10 দিন ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে আমেরিকার সামরিক বাহিনী। একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। জর্ডানের কৌশলগত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2 আমেরিকান সেনার পরিচয় সোমবার প্রকাশ করেছে পেন্টাগন। নিহতদের একজন ফার্স্ট লিউটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং অন্যজন প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। এছাড়া নিখোঁজ থাকা আরও এক সেনার সন্ধান চলছে। 2 আমেরিকান সেনা নিহতের ঘটনার জবাবে নতুন করে আরও কঠোর সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান যতবার আমেরিকার কোনো সেনাকে হত্যা করবে ততবারই তার বহুগুণ বেশি মূল্য দিতে হবে। ট্রাম্প জানান, এরই মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। ইউরোপে অবস্থানরত অতিরিক্ত F-16 ও F-35 যুদ্ধবিমান, পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। সেনকম জানিয়েছে, অভিযানে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দ্রুতগতির নৌযান এবং সামরিক সরবরাহ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। ওবামা প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা ডেনিস রসের মতে, সংঘাত তীব্র হলেও উভয় পক্ষ এখনও কিছু রেড লাইন মেনে চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেনি। পেন্টাগনের সাবেক মুখপাত্র জন কার্বির মতে, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকে যেমন পুরোপুরি বুঝতে পারেনি, তেমনি ট্রাম্প প্রশাসনের সামরিক অবস্থান সম্পর্কেও ভুল ধারণা পোষণ করছে তেহরান। সাবেক এয়ারফোর্স সেক্রেটারি ফ্র্যাঙ্ক ক্যান্ডাল এই যুদ্ধকে একটি কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন। তার দাবি, দীর্ঘমেয়াদী একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। আর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রবার্ট স্পোল্ডিংয়ের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলা প্রতিরোধে 1990-এর দশকের অপারেশন নর্দার্ন ও সাউদার্ন ওয়াচের মতো দীর্ঘ সময় ধরে আমেরিকার সামরিক উপস্থিতি বজায় রাখতে হতে পারে। সংঘাতের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে আমেরিকায় গ্যাসোলিনের দাম আবারও গ্যালন প্রতি $4 পৌঁছেছে। ইরান আমেরিকার তীব্র সংঘাতের মধ্যেও পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পেয়েছে ইরান। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতির পথ খোলা রাখার মন্তব্যের জবাবে তিনি বলেন, আমেরিকার চাপিয়ে দেয়া কোনো শর্ত তারা মানবেন না। সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ও ধারণা পাঠানো হয়েছে। তবে আমেরিকা যখন কূটনীতির কথা বলে তখন তারা মূলত জোর জুলুম, হুমকি আর নিষেধাজ্ঞার কথাই বোঝায়। যতক্ষণ তারা এই কাঠামোর মধ্য থেকে ইরানের জনগণের উপর নিজেদের দাবি চাপিয়ে দিতে চাইবে, ততক্ষণ আমাদের জবাব হবে ইরানের মর্যাদা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা। বাঘেই অভিযোগ করেন, যুদ্ধ সম্প্রসারণের দায় কেবলই আমেরিকার। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের সাথে ইরানের কোনো শত্রুতা নেই জানিয়ে বাঘেই বলেন, আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার ও তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে। এ সময় ইয়েমেনের ওপর তথা সানা নিয়ন্ত্রিত অঞ্চলে আকাশসীমা অবরোধের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেন ইরানি এই কূটনীতিক। একই সাথে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT থেকে ইরান নিজেকে প্রত্যাহার করবে না বলেও জানান তিনি। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রতিটি বিষয়ে আমরা প্রতিনিয়ত লাভ ক্ষতির হিসাব পর্যালোচনা করি। আপাতত পরমাণু অপ্রসারক চুক্তির সদস্য হিসেবে বহাল আছি এবং এই বিষয়ে আমাদের বাধ্যবাধকতা ও প্রত্যাশা সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন।
انتظاراتمون رو এদিকে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান বন্দি মুক্তির যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইসমাইল বাঘেই জানান, তেমন কোনো আমেরিকান নাগরিককে ইরানি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি। ওই ব্যক্তি কোনো বন্দী বা গুপ্তচর বৃত্তির আসামি হিসেবে আটকও হননি। অন্যদিকে টানা নবম দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে আমেরিকান বাহিনী। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। এদিন জর্ডানের আকাবা বিমানবন্দরে আমেরিকান বিমান এবং কুয়েতের আল আদেরি ক্যাম্প ও আলী আল সালেম বিমান ঘাঁটি ও সিরিয়ার আমেরিকান সামরিক সরঞ্জামে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এছাড়া হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকলে প্রণালীটি নিরাপদ থাকবে না। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ইরানি হামলায় ৩ সেনা নিহতের খবর নিশ্চিত করেছে। আইআরজিসির হামলায় শুক্রবার জর্ডানে 2 সেনা ও শনিবার ইরাকের উত্তরাঞ্চলে 1 সেনা নিহত হন। এর আগে জর্ডানে পৃথক হামলায় কয়েক ডজন সেনা আহত হয়েছে বলে পেন্টাগনের বরাতে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গাজা সিটির অন্যতম ব্যস্ত সড়ক আল জালা স্ট্রিটে সোমবার একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে এই ভয়াবহ হামলায় আশেপাশের পথচারী সহ অন্তত 14 জন সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে সম্পূর্ণ অন্যায় ও বেসামরিক নাগরিকদের ওপর আগ্রাসন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে একটি গাড়িকে টার্গেট করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি বেসামরিক গাড়ি ছিল এবং ভেতরে থাকা নিরীহ মানুষগুলো কোনো অপরাধী করেনি। তারা কেবল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সম্পূর্ণ নিষ্পাপ। তবে এই হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ দাবি করেছে, তারা ওই এলাকায় হামাসের এক সক্রিয় সন্ত্রাসীকে লক্ষ্য করে এই হামলাটি চালিয়েছে। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে দখলদার বাহিনীর পৃথক ড্রোন হামলায় 3 প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী গত অক্টোবরের কথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর প্রায় দৈনিক হামলায় এ পর্যন্ত 1100-ও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। গাজার এই সহিংসতার মাঝেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকের দেইর জারির গ্রাম। রবিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী ও সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় 2 প্যালেস্টিনিয়ান নিহত হন। সোমবার নিহতদের জানা যায়। নিহত ওয়াহাদ আবদেল রাহিমের পরিবার বলছে, প্রতিবেশীর সম্পত্তি রক্ষা করতে গিয়েই তাদের ভাই শহীদ হয়েছেন। গতকাল ইহুদি বসতি স্থাপনকারীরা গবাদি পশু লুট করতে আমাদের প্রতিবেশীর বাড়িতে ইসরায়েলি সেনাদের সাথে নিয়ে হানা দেয়। ওরা তখন তার সন্তানদের নিয়ে ঘরেই ছিল। হামলার পর সে তার প্রতিবেশীর সম্পদ রক্ষা করতে বাইরে বেরিয়ে আসে এবং নিহত হন। স্থানীয় গ্রাম পরিষদের প্রধান অভিযোগ করেছেন, কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি বাহিনী নিরস্ত্র গ্রামবাসীদের ওপর স্নাইপার রাইফেল দিয়ে সরাসরি গুলি চালিয়েছে। বসতি স্থাপনকারীরা যখন এলো তখন আমাদের তরুণদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। আর ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত নোংরা ও অনৈতিকভাবে সরাসরি তাজা গুলি এবং স্নাইপার ব্যবহার করে। ওদাহ ঘটনাস্থল থেকে বেশ দূরে থাকা সত্ত্বেও স্নাইপাররা সরাসরি তার বুকে গুলি করে, যার ফলে সেই ঘটনাস্থলেই শহীদ হয়। তবে বরাবরের মতোই প্যালেস্টিনিয়ানদের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। এক লিখিত বিবৃতিতে তেল আভিভ জানায়, তাদের বেসামরিক নাগরিকদের চুরি যাওয়া গবাদি পশু উদ্ধার করতে এবং 2 পক্ষের সংঘর্ষ থামাতে বর্ডার পুলিশ ও সেনা সদস্যরা সেখানে কেবল পেশাদারিত্বের সাথে হস্তক্ষেপ করেছে। জাতিসংঘের তথ্যমতে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর উচ্ছেদ ও হত্যাকাণ্ডে ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি জড়িত থাকার বিষয়টি এখন এই অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। ব্ল্যাক সি থেকে মস্কোর আকাশ, যুদ্ধক্ষেত্রের পরিধি যেন রাতারাতি বদলে গেল। রবিবার রাত থেকে সোমবার ভোর 5টা পর্যন্ত রাশিয়ার মূল ভূখণ্ড লক্ষ্য করে একযোগে 400টিরও বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ধ্বংসের দাবি করলেও সোমবার সকালে দোমোদেদোভো ও পোডলস্কের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আঘাত এনেছে বেশ কিছু ড্রোন। রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন রিটেইলার ওয়াইল্ডবেরিজের লজিস্টিক সেন্টারে আগুন ধরে যায়, আহত হন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। শুধু আকাশেই নয়, সাগরেও ইউক্রেনিয়ান ড্রোন বাহিনী দেখিয়েছে আক্রমণাত্মক রূপ। ইউক্রেনের আনম্যান্ড সিস্টেম ফোর্সের কমান্ডার রবার্ট ব্রোভডি সোমবার এক বার্তায় জানিয়েছেন,
রাতভর তারা ব্ল্যাক সি এবং অ্যাজভ সাগরে রাশিয়ার 7টি বড় জাহাজে সফল হামলা চালিয়েছেন, যার মধ্যে রয়েছে 4টি ড্রাই কার্গো জাহাজ, 3টি বিশালাকার তেলবাহী ট্যাঙ্কার এবং একটি ফ্লোটিং ক্রেইন। ইউক্রেনের এই নজিরবিহীন ড্রোন হামলার জবাবে রবিবার ভোরে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় চালানো হয়েছে স্মরণকালের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ওডেসা বন্দরে নোঙর করা শস্যবাহী জাহাজ গোল্ডেন লিওতে রাশিয়ার 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নিহতের সংখ্যা বেড়ে সোমবার 10 জনে দাঁড়িয়েছে। কিয়েভের আবাসিক এলাকা লক্ষ্য করে ছোড়া হয়েছে 40টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। একই সাথে নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ভলনয় গ্রামটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। তবে যুদ্ধের আরেকটি মর্মান্তিক মোড় এসেছে রাশিয়ার বেলগরদ সীমান্তে। সোমবার সেখানে শেবেকিনো শহরে একটি বেসামরিক যাত্রীবাহী বাসে ইউক্রেনিয়ান ড্রোনের সরাসরি আঘাতে এক শিশুসহ 5 জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার শুভাভয়েভ এই ঘটনাকে কিয়েভের বর্বর ও নিষ্ঠুর সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন। তবে এই চরম উত্তেজনার মধ্যেও কূটনৈতিক আলোচনার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের কথা জানিয়েছে ক্রেমলিন। সাম্প্রতিক দিনগুলোতে আমাদের মাধ্যমে কোনো সরাসরি যোগাযোগ হয়নি। ডিপ্লোম্যাটিক স্তরের যোগাযোগগুলো মূলত প্রযুক্তিগত প্রকৃতির হয়ে থাকে। তবে যদি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সরাসরি কোনো বৈঠক বা যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়, তবে আমরা অবশ্যই তাকে স্বাগত জানাব। আকাশ, স্থল আর সমুদ্রপথের এই সংঘাত প্রমাণ করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং আরও বেশি ধ্বংসাত্মক রূপ নিতে যাচ্ছে। কানাডার দাবানলে ধোঁয়া আমেরিকার আকাশে ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। সোমবার টরন্টোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কানাডা সবসময় আমেরিকার পাশে দাঁড়িয়েছে। তাই হুমকি না দিয়ে আমেরিকারও উচিত কানাডাকে দাবানল নিয়ন্ত্রণে আনতে সহায়তা করা। দেশের বিভিন্ন শহরে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় দেশটির উপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং ক্ষতিপূরণ আদায়ের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে বৈঠকের পরদিন রবিবার তিনি এই হুমকি দেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কার্নির সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার ডাগ ফোর্ড। সোমবার টরন্টোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের হুমকির তীব্র সমালোচনা করেন তিনি। এদিন সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কানাডা নির্দ্বিধায় আমেরিকার পাশে দাঁড়িয়েছে। দেশটির নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা এভি লুইস সিএনএনকে বলেন, ট্রাম্পের এসব অবাস্তব মন্তব্য শুনতে শুনতে কানাডার মানুষ এখন ক্লান্ত হয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে কানাডার সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তার জবাব চেয়ে প্রধানমন্ত্রী কার্নিকে চিঠি দিয়েছিলেন মিশিগানের কয়েকজন আইন প্রণেতা। তবে তাদের এই দাবিকে বৈজ্ঞানিক বাস্তবতার পরিপন্থী বলে বর্ণনা করেছেন লুইস। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই দাবানলের জন্য কোনো না কোনোভাবে আমেরিকাও দায়ী। অন্যদিকে অন্টারিওর দাবানল নিয়ন্ত্রণে প্রভিন্স সরকারের বিরুদ্ধে প্রস্তুতির অভাব এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে সেখানকার ফায়ার ফাইটার ইউনিয়ন। সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নোয়া ফ্রিডম্যান জানান, ফায়ার প্রোগ্রামের সক্ষমতা বাড়াতে কয়েক বছর ধরেই প্রিমিয়ারের সাথে আলোচনা করা হচ্ছিল। তবে তা সত্ত্বেও প্রভিন্স সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা মিলছে না বলেও দাবি করেন তিনি। এদিকে আমেরিকার পণ্যের প্রতি বৈষম্যমূলক আচরণ ও পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডার বিভিন্ন পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্কের আওতায় কানাডার হকি সরঞ্জাম, অ্যালকোহল ও দুগ্ধজাত সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় শার্লট টাউনে দেশটির প্রিমিয়ারদের সাথে প্রধানমন্ত্রী কার্নির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2011 সালের মে মাস গাজা সিটির রাস্তা পরিষ্কারের এক ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়েছেন তৎকালীন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল হাইয়া। সাধারণ মানুষের মাঝে মিশে গিয়ে ঝাড়ু হাতে কাজ করছেন, কথা বলছেন সাংবাদিকদের সাথে। তৃণমূল থেকে উঠে আসা এই নেতাই এখন হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারক। সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোটে তিনি দলটির সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। 2023 সালের নভেম্বরে গাজা যুদ্ধের প্রথম যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির চূড়ান্ত মুহূর্তে বৈরুত থেকে অত্যন্ত বিচক্ষণতার সাথে হামাসের অবস্থান তুলে ধরেন তিনি। 2024 সালে জুলাইয়ে ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর তেহরানের সংবাদ সম্মেলন করেন তিনি।
সিনোয়ারের মৃত্যুর পর গাজার ভারপ্রাপ্ত প্রধান ও শীর্ষ আলোচক হিসেবে তিনি দলের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। 2025 সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। অলৌকিকভাবে আল হাইয়া বেঁচে গেলেও নিহত হন তার ছেলে। এর আগে 2007, 2008 এবং 2014 সালের যুদ্ধে তিনি তার ভাই, ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনি সহ পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন। আমার সন্তান, সহকারী, অফিস ম্যানেজার হারানোর যন্ত্রণা চারপাশের তরুণদের হারানোর মতোই। আমরা লোহা বা পাথরের তৈরি নই, আমাদেরও কষ্ট হয়। আমরা আমাদের শহীদদের জন্য শোক জানাই, কিন্তু গাজায় প্রতিদিন যে হত্যা, ধ্বংসযজ্ঞ আর নিপীড়ন আমি দেখছি, তাতে আমার নিজের ছেলের শোক ভুলে গেছি। 2025 সালের অক্টোবরে মিশরের শার্ম আল শেখে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অধীনে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের নেতৃত্ব দেন আল হাইয়া। সে সময় আল হাইয়ার আশা ছিল এই চুক্তিটি টিকে থাকবে, কারণ প্রথমত হামাস এটি ধরে রাখতে চায় এবং দ্বিতীয়ত এখানে যে আন্তর্জাতিক প্রতিশ্রুতি ও গ্যারান্টির দেওয়া হয়েছে তা আশাব্যঞ্জক। কথিত যুদ্ধবিরতির পরপরই হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদের হত্যাকাণ্ড থেকে শুরু করে এখন পর্যন্ত কয়েক ডজন হামাস কর্মকর্তা ও কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তবে হামাস তাদের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে আসছে। যুদ্ধবিরতি মেনে চলতে এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছেন খলিল আল হাইয়া সহ হামাসের শীর্ষ নেতারা। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে হামাসের রাজনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক কূটনীতির মূল চালিকা শক্তি খলিল আল হাইয়া। সবশেষ চূড়ান্ত ভোটে আল হাইয়া সামগ্রিকভাবে হামাসের নেতা নির্বাচিত হলেন। 1960 সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী আল হাইয়া 1987 সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই প্যালেস্টাইনের এই প্রতিরোধ আন্দোলনের অংশ। অবরুদ্ধ গাজা ও মধ্যপ্রাচ্যের এই উত্তাল ভূরাজনীতিতে তার নেতৃত্ব হামাসকে কোন পথে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয়। ব্রিটেনের রাজনীতিতে 1 দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে 10 ডাউনিং স্ট্রিটে পা রাখলেন অ্যান্ডি ব্রানাম। সোমবার রাজপ্রাসাদে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ গ্রহণ করেন 26 বছর বয়সী এই লেবার পার্টি নেতা। এর আগে পদত্যাগপত্র জমা দিয়ে হাসি মুখে ডাউনিং স্ট্রিট ছাড়েন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ডাউনিং স্ট্রিটে সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে পৌঁছেই নিজের প্রথম ভাষণে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর বড় পরিবর্তনের ঘোষণা দেন নবাগত এই প্রধানমন্ত্রী। We will make this moment a circuit breaker for Britain, bringing forward the biggest changes in the last 40 years. A new political model and a new economic model. দেশটির উত্তরাঞ্চলের রাজনীতিবিদ হিসেবে কিং অব দ্য নর্থ খ্যাত বার্নহাম ভাষণে স্পষ্ট করেন, ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু লন্ডন থেকে সরিয়ে ব্রিটেনের প্রতিটি পোস্ট করে ছড়িয়ে দেওয়া হবে। নিত্যপণ্যের বাড়তি দাম এবং জীবনযাত্রার সংকট থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তিনি তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানান। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে ব্রিটেনের আগামী 10 বছরের একটি সুনির্দিষ্ট উন্নয়ন রূপরেখা প্রকাশেরও প্রতিশ্রুতি দেন তিনি। I will bring forward a new plan for Britain, a 10-year plan, laying out a path from where we are now to where I believe we all want Britain to be, wherever we're coming from, whatever party we support. দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বার্নহামের এই উত্থানকে লন্ডনের অনেক বাসিন্দা ইতিবাচকভাবে দেখলেও হঠাৎ নেতৃত্ব পরিবর্তন নিয়ে তাদের মধ্যে কিছু সংশয়ও রয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা, দুর্বল পরিষেবা এবং জনজীবনের সংকট কাটিয়ে নতুন প্রধানমন্ত্রী কতটা সুবাতাস আনতে পারেন সেটি এখন দেখার বিষয়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরপরই ক্যাবিনেট গঠনের মধ্য দিয়ে সরকার পরিচালনা শুরু করেছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। নতুন মন্ত্রিসভায় চ্যান্সেলর হিসেবে স্থান পেয়েছেন জন হেলি, পররাষ্ট্রমন্ত্রী পদে এড মিলিব্রান্ড এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওয়েস স্ট্রিটিং। তবে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে তার পদে বহাল রাখা হয়েছে। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং জীবনযাত্রার ব্যয় কমানো সহ 10 বছরের বিশেষ রূপরেখা নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল বার্নহাম প্রশাসন।
ব্রিটেনের এক দশকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম। টানা রাজনৈতিক রদবদলে অতিষ্ঠ দেশবাসীকে নতুন এক অর্থনৈতিক মডেল উপহার দেয়া এবং দেশের রাজনীতিকে নতুন রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সোমবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরপরই নিজের নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন বার্নহ্যাম। 10 ডাউনিং স্ট্রিটে প্রবেশ করে তিনি বলেন, এই মুহূর্তটি ব্রিটেনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। বার্নহ্যামের ক্যাবিনেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। সাবেক চ্যান্সেলর র্যাচেল রিভসের স্থলাভিষিক্ত হয়েছেন জন হিলি, যিনি এর আগে কিয়ার স্টারমারের ক্যাবিনেটে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং সামরিক বাজেট বাড়ানোর দাবিতে পদত্যাগ করেছিলেন। নতুন দায়িত্ব পেয়ে গণমাধ্যমকে হিলি বলেন, ট্রেজারি সংক্রান্ত নিয়মগুলো যথাযথভাবে মেনে চলতে তিনি এবং প্রধানমন্ত্রী একই লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এড মিলিব্যান্ড। দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মিলিব্যান্ড বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করার আহ্বান পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে ওয়েসিস টিটিংকে, যিনি এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। গত মে মাসে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর ক্ষোভ জানিয়ে পদত্যাগের পর এবার তিনি বার্নহ্যামের ক্যাবিনেটে সামরিক খাতের দেখভালের ভার পেলেন। এছাড়া জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিষয়ক মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মিয়াত্তা ফান বুল্লেকে। অ্যাঞ্জেলা রেইনার তার পুরনো গৃহায়ন মন্ত্রণালয়ে দায়িত্বে ফিরে এসেছেন। তবে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদকে তার পদে বহাল রাখা হয়েছে। অভিবাসন ও রাজনৈতিক সংকট দক্ষতার সাথে মোকাবেলা করায় বার্নহ্যামের নতুন প্রশাসনেও তার উপর আস্থা রেখে দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে। 10 বছরের পরিকল্পনা আর জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম তার সরকারের অগ্রাধিকার স্পষ্ট করেছেন। নতুন এই ক্যাবিনেটের কাঁধে ভর দিয়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং গৃহহীনতা দূর করার লক্ষ্যে এগোবে বার্নহ্যামের নতুন প্রশাসন। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার অচল হয়ে পড়ে দিল্লির সংসদ মার্গ বা সংসদ ভবন অভিমুখী প্রধান সড়কটি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ব্যঙ্গ করে তৈরি হওয়া যুব আন্দোলন ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান রুখতে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সেন্ট্রাল দিল্লি। তবে সমস্ত ব্যারিকেড ভেঙে হাজার হাজার তরুণ রাজপথে নেমে এলে তাদের উপর চড়াও হয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। মেডিকেল ভর্তি পরীক্ষা সহ একের পর এক জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং দেশজুড়ে চলা তীব্র যুব বেকারত্বের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই ককরোচ আন্দোলনের সূত্রপাত। পুলিশ আমাদের বোনদের ওপর এবং আমার ওপর নির্মমভাবে লাঠি চালিয়েছে, কিন্তু আমি বলতে চাই, আমার রক্তের একটা ফোঁটাও যদি দেশের যুব সমাজের উপকারে আসে, আমি তা দিতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত প্রয়োজনে আমি এই গাছে ফাঁসি দেব, তাও মাঠ ছাড়ব না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মার্চ করছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়ে টিয়ার গ্যাস ছোড়ে। গ্যাসের কারণে নারী ও শিশুরা 10 মিনিটের জন্য অন্ধ হয়ে গিয়েছিল। মানুষ তাদের ওপর দিয়ে প্রায় মারিয়ে চলে যাচ্ছিল। তরুণদের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভকে হাতিয়ার করে মোদী সরকারের ওপর চাপ বাড়াতে রাজপথে নেমেছে ভারতের বিরোধী দলগুলো। দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় সিং পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে ছাত্রদের পাশে থাকার ঘোষণা দেন। अपने पुलिस वालों के साथ हमें वहां तक भेज दीजिए, आपको दिक्कत है। বিরোধী আইন প্রণেতারা এই যুব আন্দোলনকে সমর্থন দিয়ে সংসদের ভেতরে ও বাইরে একযোগে সোচ্চার হয়েছেন। তবে মাঠের এই রণক্ষেত্রের মাঝে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে দিল্লি পুলিশ। বল প্রয়োগের সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কোনো ধরনের অতিরিক্ত শক্তি ব্যবহার করা হয়নি এবং পুরো বিক্ষোভ পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে গত শনিবার অনশনরত লাদাখের বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুককে পুলিশ জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতা বাড়াতে সোমবার সিজেপি প্রধান অভিজিৎ দীপক জুস খেয়ে তার অনশন ভাঙেন এবং এক বক্তৃতায় তিনি দাবি করেন পরীক্ষার প্রশ্ন ফাঁসের হতাশা থেকে দেশের 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সরকারি তথ্য বলছে ভারতে সার্বিক বেকারত্বের হার 3.1% হলেও 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে এই হার প্রায় 10%, যা শহরাঞ্চলে আরও ভয়াবহ প্রায় 13.5%। যুব সমাজের এই তীব্র ক্ষোভই এখন মোদী সরকারের তৃতীয় মেয়াদের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ইউরোপের গ্রাহকদের কাছে অনিরাপদ ও নকল পণ্য পৌঁছে দেওয়ার অভিযোগে এবার চায়না ই কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন আলি এক্সপ্রেসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইইউ। ডিজিটাল প্ল্যাটফর্মের শৃঙ্খলা ফেরাতে প্রণীত ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ লঙ্ঘনের দায়ে সংস্থাটিকে প্রায় 550 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন, যা ইইউ এর ইতিহাসে নতুন এক রেকর্ড। AliExpress has just received a fine of 550 million euro for breaching the Digital Services Act. AliExpress failed to assess and mitigate the risks of illegal products being offered on its marketplace. ইইউ কর্মকর্তারা জানান মূলত শিশুদের অনিরাপদ খেলনা, মানহীন প্রসাধনী, ভেজাল পোশাক এবং ইলেকট্রনিক গ্যাজেট বিক্রির ওপর কোনো লাগাম টানতে পারেনি আলি এক্সপ্রেস। ইইউ এর কঠোর আইনের মুখে এর আগে ইলন মাস্কের খুদে বার্তা সংস্থা এক্স এবং আরেক জনপ্রিয় প্ল্যাটফর্ম তেমু বড় অঙ্কের অর্থদণ্ড গুনলেও আলি এক্সপ্রেসকে দেয়া এই শাস্তির পরিমাণ পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। We're mostly speaking about unsafe and counterfeit products such as cosmetics, toys, clothes or gadgets, to name just a few. এই জালিয়াতি প্রতিরোধে আগামী 20 অক্টোবরের মধ্যে আলি এক্সপ্রেসকে কার্যকর ও সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইইউ। পরবর্তীতে ইইউ রেগুলেটররা যদি তাদের এই পদক্ষেপে সন্তুষ্ট হতে না পারে, তবে চলতি বছরের ডিসেম্বরে এই টেক জায়ান্টের বিরুদ্ধে আরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব উদযাপনে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। বিশ্ব চ্যাম্পিয়ন জাতীয় ফুটবল দলকে রাজকীয় সংবর্ধনা দিতে রাস্তায় নেমে আসে প্রায় 2 মিলিয়ন মানুষ। লাল সোনালী পতাকা, জাতীয় দলের জার্সি আর স্পেন স্পেন ধ্বনিতে মুখরিত হয় রাজধানী। স্পেনিশ দলকে সংবর্ধনায় ফুটবল দলকে ঘরের মাঠে হতে যাওয়া তৃতীয় বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান বলেন, জাতীয় দলের পেছনে একটি পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় তা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। রবিবার নিউ জার্সিতে হওয়া ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। পরদিন রাজধানী মাদ্রিদের রাজপথে খোলা ছাদযুক্ত বাসে শহর প্রদক্ষিণ করেন খেলোয়াড়রা। বাসের গায়ে লেখা ছিল কিংস অব দ্য ওয়ার্ল্ড। সঙ্গে স্পেনের 2 বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে ছিল 2টি বড় তারকার প্রতীক। ছাদখোলা বাস থেকে খেলোয়াড়রা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান, ছুড়ে দেন ফুটবল। কেউ গান গেয়েছেন, কেউ নেচেছেন। আবার ফরওয়ার্ড বোরহা ইগলেসিয়াস বাসের উপর থেকেই ডিজে সেটে গান বাজিয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন। বিজয় মিছিলের আগে বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্পেনের খেলা দেখে যারা ফুটবল বুঝে না তারাও আনন্দ পেয়েছেন। এ সময় বিশ্বকাপের ফাইনালে ওঠায় যেখানে কঠিন, সেখানে এই দল শিরোপা জয় করায় অভিনন্দন জানান তিনি। আপনারা ইতোমধ্যে 2টি বিশ্বকাপ জিতেছেন, তাই 2030 সালে স্পেন যখন সেই বিশ্বকাপের অন্যতম আয়োজক, তখন তৃতীয় শিরোপার স্বপ্ন আমরা দেখতেই পারি। জাতীয় দলের সমর্থনে পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তা জীবনের সেরা অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান। এ সময় তিনি কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং দলের প্রতিটি খেলোয়াড়দের জন্য জোরালো করতালিতে তাদের সম্মান জানানোর আহ্বান জানান। সংবর্ধনায় আবেগঘন প্রতিক্রিয়া জানান স্পেন অধিনায়ক রদ্রি। নিজ দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা জেতার কোনো তুলনা হয় না বলেও মন্তব্য করেন তিনি। ছোটবেলায় আমরা ক্যাসিয়াস আর ইনিয়েস্তাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছি। আজ নিজেরা সেই মুহূর্তের অংশ হতে পারা একজন ফুটবলারের সর্বোচ্চ অর্জন। দেশের হয়ে বিশ্বকাপের মতো শিরোপা জেতার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।
পরে মাদ্রিদের ঐতিহাসিক সিভিল স্কয়ারে কয়েক ঘন্টা ব্যাপী চলে আনুষ্ঠানিক উদযাপন। মঞ্চে উঠে খেলোয়াড়রা গান করেন, নাচেন এবং সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজপথ থেকে সিভিল স্কয়ার পর্যন্ত ছিল জনসমুদ্র। সরকারি হিসেবে প্রায় 2 মিলিয়ন মানুষের উপস্থিতিতে এই সংবর্ধনা পরিণত হয় স্পেনের ফুটবল ইতিহাসের অন্যতম বৃহৎ বিজয় উৎসবে। বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি এখন স্প্যানিশদের চোখ 2030 সালের দিকে। নিজেদের মাটিতে আরেকটি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্নই এখন নতুন করে উজ্জীবিত করছে পুরো জাতিকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।